সিনেমার শুরুতেই আমরা একটি পুরনো রেকর্ডিং চলতে দেখি। একই সঙ্গে দেখা যায় জোসেফ প্রাইস নামে একজন মানুষ তার নানা বেঞ্জামিনের গবেষণাপত্র নিয়ে গভীরভাবে রিসার্চ করছে। সেই পুরনো নথিপত্র ঘাঁটতে গিয়ে জোসেফ জানতে পারে বেঞ্জামিন শুধুমাত্র একজন সাধারণ ঐতিহাসিকবিদ ছিলেন না, তিনি সার্কেল অফ ওয়াইস মেন নামে একটি গোপন সংগঠনের সদস্য ছিলেন। সম্ভবত ইভিল ডেড রাইজেও এই একই সংগঠনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেখানে একজন প্রিস্টের কিছু পুরনো রেকর্ডিং পাওয়া গিয়েছিল। বেঞ্জামিন বহু বছর ধরে পৃথিবীতে একটাই জিনিস খুঁজে বেড়াচ্ছিলেন, সেটা হলো বুক অফ ডেথ অর্থাৎ নেক্রোনমিকন। ধারণা করা হয় এই বইয়ের একটি ভলিউম তার কাছে ছিল, কারণ মোট 3টি ভলিউম আছে, যার একটি আমরা ইভিল ডেড রাইজে দেখেছি আর আরেকটি সম্ভবত এখানেই ছিল। বেঞ্জামিন তার রেকর্ডিংয়ে জানায় হাজার হাজার বছর আগে কিছু শয়তানি মন্ত্র উচ্চারণ করার ফলে নরকের দরজা খুলে গিয়েছিল। সেই 4টি ভয়ঙ্কর শব্দ ছিল এমন এক মন্ত্র যা উচ্চারণ করলেই ক্যান্ডেরিয়ান ডিমন পৃথিবীতে এসে উপস্থিত হয়। এই ডিমন মানুষের শরীর দখল করে তাদের ডেডাইতে পরিণত করত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সব ডেডাই আলাদা আলাদা সত্তা নয়, তারা সবাই একটি হাইভ মাইন্ডের মধ্যে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ একজন ডেডাই যদি কোনো তথ্য জেনে যায় তাহলে মুহূর্তের মধ্যেই সেই তথ্য পৃথিবীর সব ডেডাইয়ের কাছে পৌঁছে যায়। তারা সবাই একে অপরের সঙ্গে মানসিকভাবে সংযুক্ত। এরপর বেঞ্জামিন জানায় দীর্ঘ গবেষণার পর সে এমন একটি বিশেষ অস্ত্র খুঁজে পেয়েছিল যা দিয়ে ডেডাই এবং ক্যান্ডেরিয়ান ডিমনকে চিরতরে ধ্বংস করে নরকে পাঠানো সম্ভব। কিন্তু সেই অস্ত্রটিকে সে একটি শক্তিশালী তন্ত্রের মাধ্যমে সিল করে লুকিয়ে রেখেছিল, কারণ সে জানত যদি কোনোদিন এই সিল ভেঙে যায় তাহলে ডিমনরা সঙ্গে সঙ্গেই বুঝে যাবে অস্ত্রটি কোথায় লুকিয়ে রাখা হয়েছে, আর তারপর সেটি দখল করার জন্য তারা যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত থাকবে, কারণ এই অস্ত্রই তাদের চিরতরে ধ্বংস করতে পারে। আর ঠিক সেটাই ঘটে। জোসেফের কারণে ড্যাগারের সিল ভেঙে যেতেই বহুদিন ধরে অন্ধকারে লুকিয়ে থাকা এক শয়তানি শক্তি আবারও জেগে ওঠে। এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, এই ঘটনাগুলো ইভিল ডেড বার্নে যতক্ষণ চলছে ঠিক একই সময়ে অন্যদিকে ইভিল ডেড রাইজের ঘটনাও ঘটছিল, অর্থাৎ 2 সিনেমার টাইম লাইন একই সময়ে এগোচ্ছে। এরপর দৃশ্য বদলে আমরা চলে আসি একটি শান্ত লেকের ধারে, আর এই লেকটি ছিল ইভিল ডেড রাইজে দেখা সেই একই লেক। অর্থাৎ গল্পটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে ইভিল ডেড রাইজ শেষ হয়েছিল। এই লেকেই জেসিকা তার কাজিন স্টেরা এবং তার বয়ফ্রেন্ড ক্যালেবকে নিয়ে ছুটি কাটাতে এসেছিল। এদিকে আমরা আরও 2জন বন্ধুকে দেখতে পাই, তাদের নাম ছিল লিও এবং জ্যারেড। তারা এখানে মাছ ধরতে এসেছে। চারপাশে সবকিছু একদম স্বাভাবিক মনে হচ্ছিল। এমন সময় লিওর ফোনে তার গার্লফ্রেন্ডের বারবার কল আসতে থাকে, তাই সে কথা বলার জন্য জঙ্গলের দিকে চলে যায়, আর জ্যারেড একাই মাছ ধরতে থাকে। হঠাৎ করেই জ্যারেডের ফিশিং রডে খুব ভারী কিছু আটকে যায়। প্রথমে সে ভাবে নিশ্চয়ই বিশাল কোনো মাছ ধরা পড়েছে, তাই সে নিজের সমস্ত শক্তি দিয়ে সুতো টানতে শুরু করে, কিন্তু জলের ভেতর থেকে কোনো মাছ নয়, বরং একটি কাটা মানুষের মাথা ভেসে ওঠে। আর সেটা দেখে জ্যারেডের রীতিমতো মাথা ঘুরে যায়। দর্শক হিসাবে আমরা বুঝতে পারি এই কাটা মাথাটি আর কারণ নয়, জেসিকার বয়ফ্রেন্ড ক্যালেবের ছিল। অর্থাৎ ইভিল ডেড রাইজে জেসিকা, ক্যালেব এবং টেরেসা দুজনকেই হত্যা করেছিল। জ্যারেডের কিছু বুঝে ওঠার আগেই জলের নিচ থেকে রক্ত মাখা একটি হাত বেরিয়ে আসে, আর সেটি ছিল জেসিকা। তবে সে আর আগের সেই সাধারণ মেয়ে ছিল না, সে পুরোপুরি একটি ডেডাইতে পরিণত হয়েছে। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে সিনেমার শুরুতে জেসব যখন সেই ড্যাগারটি বের করেছিল তখনই তার সিল ভেঙে গিয়েছিল, আর সেই মুহূর্তেই ড্যাগারের উপস্থিতি অনুভব করেছিল ডেডাইতে পরিণত হওয়া জেসিকা। এরপর জেসিকা ফিশিং হুইল সহ জ্যারেডকে জলের নিচে টেনে নিয়ে যায়। এটি ছিল সিনেমার অন্যতম ভয়ঙ্কর দৃশ্য। জ্যারেড প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে লিও দৌড়ে লেকের ধারে ফিরে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লিও নৌকা নিয়ে জ্যারেডকে বাঁচানোর চেষ্টা করলেও জেসিকা ইতিমধ্যেই তার মুখ এতটাই নির্মমভাবে ছিঁড়ে ফেলেছিল যে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লিও তাকে টেনে তোলার চেষ্টা করলেও জ্যারেডের শরীর অর্ধেক প্রায় আর অবশিষ্ট ছিল না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লিও শকে বমি করে ফেলে। কিন্তু জেসিকা এখানেই থেমে থাকে না। সে লিও নৌকাটিকে উল্টে দেয় আর লেকের জল হঠাৎ করেই যেন অ্যাসিডে পরিণত হয়। সেই জল লিওর পুরো শরীর পুড়িয়ে দিতে শুরু করে। কোনো মতে সাঁতরে সে তীরে উঠে আসে, কিন্তু ততক্ষণে তার শরীর ভয়াবহভাবে ঝলসে গেছে। জেসিকা তার শরীরের ওপর দিয়ে এমনভাবে হেঁটে চলে যায় যেন তার কোনো অস্তিত্বই নেই। এমনকি লিওর চামড়াও গলে যেতে শুরু করেছিল। এরই মধ্যে রাত নেমে আসে। জেসিকা জঙ্গল ছেড়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করে। দূরে থেকে একটি গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছিল। জেসিকা ইচ্ছা করেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। ড্রাইভার ব্রেক করার আগেই গাড়িটি তাকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। আর তখনই আমরা জানতে পারি এই গাড়িটা আর কারণ নয়, উইল প্রাইসের। এখান থেকে গল্প কয়েক ঘন্টা পেছনে ফিরে যায়, যাতে আমরা জানতে পারি উইল প্রাইস আসলে কিভাবে এই জায়গাতে এসে পৌঁছেছিল। কয়েক ঘন্টা আগে একটি পাব কাম রেস্টুরেন্টে জোসেফ প্রাইসের জন্মদিন উদযাপন করা হচ্ছিল। জোসেফ ছিল একজন লেখক আর সে তার চতুর্থ বই লেখার কাজ করছিল। যদিও আগের 3টি বই এখনও শেষ হয়নি, তাই জন্মদিনের উপহার হিসেবে তার বড় ভাই উইল তাকে একটি সুন্দর কলম উপহার দেয়। পার্টিতে তারা সবাই বেশ আনন্দ করছিল, যার মধ্যে ছিল জোসেফের ভাবি এলিস, তার গার্লফ্রেন্ড থিয়া আর তার বড় ভাই উইল। এলিস একজন ফ্রেঞ্চ নারী। উইল প্যারিসে গিয়ে তাকে বিয়ে করেছিল, কিন্তু মজার বিষয় হলো এই বিয়ের ব্যাপারটা পরিবারের কেউই আগে কিছুই জানতো না। এলিস জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জোসেফকে একটি কিস করে। এটা দেখে থিয়া একটু বিরক্ত হয়ে বলে, নিজের স্বামীর ছোট ভাইকে এভাবে কিস করো না। কিন্তু এলিস এটাকে একেবারেই স্বাভাবিক বিষয় বলে উড়িয়ে দেয়। অন্যদিকে আমরা বুঝতে পারি উইল আর এলিসের দাম্পত্য জীবন মোটেও সুখের ছিল না। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মজার ছলে থিয়া জোসেফকে বলে সে এখনই বিয়ে করার জন্য প্রস্তুত নয়, কারণ উইল আর এলিসকে দেখে তার মনে হচ্ছে বিয়ে খুব একটা সুখের বিষয় নয়, তাই বিয়ে ছাড়াই সব কিছু ঠিকঠাক চলছে। আসলে উইল সন্তান নিতে চাইছিল, কিন্তু এলিস এখনই সেই সিদ্ধান্তে রাজি ছিল না। উপরন্তু সে নিয়মিত সিগারেট খেত। ডাক্তারদের মতে গর্ভধারণের অন্তত 6 মাস আগে থেকেই ধূমপান ছেড়ে দেওয়া উচিত। আর এই নিয়ম শুধু নারীদের জন্য নয়, পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। কিন্তু এলিস এসব পরামর্শ একেবারেই মানছিল না। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক আরও বেড়ে যায়। উইল বরাবর তাকে সিগারেট ছাড়তে বলছিল, কিন্তু এলিস কিছুতেই শুনছিল না। শেষ পর্যন্ত উইল নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারে না। তখন এলিস রাগের মাথায় বলে বসে, একদিন তুমি নরকে পড়বে। এই কথাটা শুনেই উইল আরও ক্ষেপে যায়। সে এলিসকে ধাক্কা মেরে পাশের একটি গাড়ির সাইড মিরারে ঘুষি মেরে সেটিকে ভেঙে ফেলে। এরপর মাতাল অবস্থাতেই সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। জোসেফ অনেকবার তাকে থামানোর চেষ্টা করলেও উইলিয়াম কারোর কথা শোনেনি। এবার গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। সেই দ্রুতগতির গাড়িটা জেসিকাকে ধাক্কা মারে, অর্থাৎ যে গাড়িটি জেসিকাকে আঘাত করেছিল সেটি ছিল উইল প্রাইসের। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে জেসিকার পুরো শরীর প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তার দেহ গাড়ির উইন্ডশিল্ড ভেদ করে ভেতরে ঢুকে পড়ে, এমনকি তার ঘাড় প্রায় শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু ডেডাই হওয়ার কারণে তার কোনো ব্যথা অনুভব হয় না, বরং তার বিচ্ছিন্ন মাথা গাড়ির বাইরে পড়ে যায়। দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়। উইল ভেতরেই আটকে পড়ে, অথবা বলা ভালো ডেডাই জেসিকা নিজের শক্তি দিয়ে তাকে আটকে রেখেছিল। উইল অনেক চেষ্টা করেও বের হতে পারছিল না। এরপর জেসিকা নেগ্রোনমিকের কিছু শয়তানি মন্ত্র উচ্চারণ করে, আর পর মুহূর্তেই ক্যান্ডেরিয়ান ডিমন উইলের শরীরে প্রবেশ করে। উইল আগুনে পুড়ে মারা যায়, কিন্তু মৃত্যুর ঠিক আগে সেই ডিমন একটি কথাই বলে, আমাদের তোমার পরিবারের কাছে নিয়ে চলো, আমাদের এমন কিছু দরকার যা তোমাদের পরিবারের কাছেই আছে। কয়েকদিন পরেই উইলের শেষকৃত্যের দিন আসে। এলিস পুরোপুরি ভেঙে পড়েছিল। তার বাবা মা তাকে প্যারিসে ফিরে নিয়ে যাওয়ার কথা বলছিলেন, আর তাতে সেও প্রস্তুতি নিচ্ছিল। এদিকে আমরা জানতে পারি উইলের বাবা মা সুজান এবং এডগার এই দুর্ঘটনার জন্য এলিসকেই দায়ী করছেন, কারণ দুর্ঘটনার আগে তাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হয়েছিল।
তাই বিশেষ করে এডগার এলিসের সঙ্গে খুব ঠান্ডা এবং রূঢ় আচরণ করত। এখানেই আমাদের পরিবারের বাকি সদস্যের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলো জেসপ, তার গার্লফ্রেন্ড থিয়া, হুইলচেয়ারে বসা দাদি পলি আর পরিবারের পোষা কুকুর ম্যাক্স। সবাই একটি ক্রেমেটোরিয়ামে জড়ো হয়েছিল, যেখানে ম্যানেজার উইলের শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করেছিলেন। তাছাড়া উইলকে দাফন করার জায়গায় দাহ করার সিদ্ধান্ত হয়। এটা মূলত সুসানের ইচ্ছা, আর এলিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। তবে খুব সহজেই বোঝা যায় জোসেফ আর থিয়া ছাড়া পরিবারে আর কেউই এলিসকে পছন্দ করতো না। অন্যদিকে পলি মারাত্মক ডিমেনশিয়া ভুগছিল, তাই সে এলিসকে ঠিকমতো চিনতেও পারতো না। আর পুরো সিনেমা জুড়েই সে ডিমেনশিয়ার কারণে মাঝে মধ্যে অদ্ভুত ও হাস্যকর কথা বলে। শেষকৃত্যের অনুষ্ঠানে একে একে সবাই উইলকে নিয়ে কিছু মনের কথা বলতে শুরু করে, কিন্তু যখন এলিসের কথা বলার পালা আসে তখন সে আর নিজেকে সামলাতে পারে না, তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। এদিকে পলি বারবার বনি নামটি উচ্চারণ করছিল। ধীরে ধীরে দর্শক হিসাবে আমরা বুঝতে পারি উইল আর এলিসের সংসার বাইরে থেকে যতটাই নিখুঁত দেখাতো, বাস্তবে ততটা ছিল না। কারণ উইলের মৃত্যুর পরেও এলিস তার অত্যাচারের স্মৃতি ভুলতে পারছিল না। সে বরাবর মনে করছিল কিভাবে উইল তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। এলিস তাদের পাবের হিসাব নিকাশ সামলাতো, কিন্তু উইল ছিল কিছুটা বিকৃত মানসিকতার মানুষ। এদিকে সুসান বরাবর আফসোস করছিল, যদি উইল আর এলিসের একটা সন্তান থাকতো তাহলে কতটাই না ভালো হতো। সেই সঙ্গে তাদের বিয়ের সময় যে গানটি বাজানো হয়েছিল সেটাই আবার শেষকৃত্যের অনুষ্ঠানে বাজানো হচ্ছিল। অন্যদিকে ক্রেমেটোরিয়ামের ভেতরের একজন কর্মচারী উইলের কফিনকে দাহ করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই এডগার চুপি চুপি সেখানে আসে। সে শেষবারের মতো নিজের ছেলের মুখ দেখতে চায়। প্রথমে কর্মচারী তাকে বাধা দিলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এডগার কফিনের কাছে গিয়ে আলতো করে তাতে নক করে। কয়েক সেকেন্ড জায়গাটা পুরো নিস্তব্ধ হয়ে থাকে। সে যখন ফিরে যেতে উদ্যোগ হয়, ঠিক তখনই কফিনের ভেতর থেকেও পাল্টা নক করার শব্দ শোনা যায়। এই শব্দ শুনে এডগারের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। তার মনে হয় তার ছেলে এখনও বেঁচে আছে। তাই সে মরিয়া হয়ে কফিনের ঢাকনা ভাঙতে শুরু করে। ঢাকনা সামান্য ভাঙতেই ভেতরে থাকা আগুনে পোড়া উইলের দেহ হঠাৎ করেই নড়ে ওঠে। কিন্তু আমরা জানি ওটা আর আসল উইল নয়। ডেডাইতে পরিণত হওয়া উইল প্রথমেই এডগারের হাত ভয়ঙ্করভাবে পুড়িয়ে দেয়। তারপর সে ক্রেমেটোরিয়ামের কর্মচারীর উপর ঝাঁপিয়ে পড়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে লোকটির গলা আর শরীর এমন নির্মমভাবে ছিঁড়ে ফেলে যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে। কোনো মতে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এডগার। কিন্তু সমস্যা ইতিমধ্যেই হয়ে গেছে। উইল এডগারকে মার্ক করে ফেলেছিল, আর ইভিল ডেডের জগতে ডেডাইয়ের একটি ছোট্ট আঁচড়ও মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। এডগার তখন নিজেও ধীরে ধীরে ডেডাইতে পরিণত হওয়ার পথে এগোচ্ছিল। ক্যান্ডেরিয়ান ডিমন তার সংক্রমণের মাধ্যমে এডগারের শরীরে নিজের প্রবাহ বিস্তার করতে শুরু করে। এই ডিমন মানুষের শরীরে নিজের অশুভ শক্তির একটি অংশ রেখে দেয়, ফলে ধীরে ধীরে মানুষের নিজের আত্মা চাপা পড়ে যায় আর তার শরীর পুরোপুরি ডিমনটির নিয়ন্ত্রণে চলে আসে। এরপর সেই ডিমন যখন খুশি মানুষের শরীরকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। আর একটা বিষয় মনে রাখতে হবে, শরীরের সামান্য অংশ বেঁচে থাকলেও ডেডাই অনেক কিছু করতে সক্ষম হয়। এই পজিশন এতটাই ভয়ঙ্কর যে আসল দুঃস্বপ্ন এখন থেকেই প্রাইস পরিবারের জন্য শুরু হতে চলেছে। অবশ্য উইলিয়ামের কফিন থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাটা তখনও পরিবারের কেউ জানতো না। আর এডগারও যেহেতু ধীরে ধীরে পজেস হয়ে যাচ্ছিল, তাই সে কাউকে কিছু বলেনি। পরিবারের সবাই ভেবেছিল উইলের দাহ কার্য ঠিকভাবেই সম্পূর্ণ হয়েছে। এতে সুজান কিছুটা শান্তি পেয়েছিল, কারণ সে কখনোই ছেলের মৃতদেহ কবর দিতে চাইতো না। যদিও এলিসের ইচ্ছা ছিল কবর দেওয়ার, তবুও সে সুজানের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়েছিল। শেষকৃত্য শেষে সবাই ফিরে আসে তাদের পুরনো লেক হাউসে। এটাই সেই বাড়ি যেখানে একসময় উইল আর এলিসের বিয়ে হয়েছিল। প্রাইস পরিবারের অসংখ্য স্মৃতি জড়িয়েছিল এই বাড়ির সঙ্গে, কিন্তু এবার বাড়ির পরিবেশটা ছিল একেবারেই অন্যরকম। চারিদিকে যেন অদ্ভুত এক অশুভ অনুভূতি ছড়িয়েছিল। মনে হচ্ছিল কেউ একজন আড়াল থেকে তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে।
আর যারা ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজির পুরনো ভক্ত তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই বাড়িটি মূল সিনেমাগুলোর বাড়ির আদলেই তৈরি করা হয়েছে। এমনকি অ্যাশ ভার্সেস ইভিল ডেড সিরিজের রাবিস হাউসের সঙ্গে এর বেশ মিল রয়েছে। আর সিনেমার নির্মাতারাও পরে নিশ্চিত করেছেন এই মিলটা ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে। এদিকে সুসান বাড়ির অ্যাটিক পরিষ্কার করতে শুরু করে। সে তার বাবার পুরনো গবেষণার সব কাগজপত্র, ডায়েরি, এমনকি বুক অব ডেথ সংক্রান্ত সব নথিগুলো ফেলে দিতে চাইছিল। ঠিক তখনই সেখানে চলে আসে জোসেফ। সে তার মাকে বলে তার নানা শুধু একজন ইতিহাসবিদ ছিলেন না, তিনি সার্কেল অব ওয়াইজ মেনের একজন সদস্য ছিলেন। সারা পৃথিবী ঘুরে তিনি নেক্রোনমিক আর বিভিন্ন অশুভ শক্তি নিয়ে গবেষণা করেছিল। বেঞ্জামিনের বিশ্বাস ছিল একদিন এই শয়তানি শক্তি আবার পৃথিবীতে ফিরে আসবে, কিন্তু সেই সময় কেউই তার কথাগুলোকে গুরুত্ব দেয়নি। কিন্তু সুজান এসব শুনে উল্টো জোসেফকেই বকাবকি করতে শুরু করে। সে বলে, এসব বাজে জিনিস ফেলে দাও, আমি সব গুছিয়ে রেখেছি, এগুলো কিছুতেই বাড়িতে রাখা চলবে না। আসলে শুরু থেকেই সুজান জোসেফকে এই সব গবেষণার কাগজপত্র ফেলে দিতে বলেছিল। আর হয়তো এই কারণেই ডিমেনটি এই পরিবারের পিছু নিয়েছে, কারণ এই গবেষণার সঙ্গে বহু অজানা রহস্য জড়িয়েছিল। এরপর আমরা জানতে পারি পলি কেন বারবার বনি নামটি বলছিল। বনি ছিল পলির ছোট মেয়ে। অসুস্থতার কারণে সে অনেক আগেই মারা যায়। তারপর থেকে পুরো পরিবারের দায়িত্ব সুজানের কাঁধে এসে পড়ে। আর সেই কারণেই সুজান সবসময় পরিবারটাকে একসঙ্গে ধরে রাখার চেষ্টা করত। অন্যদিকে এডগারের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তার কাশি থামছিল না। সে একটি চেনস চালু করার চেষ্টা করছিল। ঠিক তখনই জোসেফ সেখানে চলে এসে বলে ওটা চালু হবে না, কারণ ওর মধ্যে ফিউল নেই। এরপর এডগার রাগ করে বেসমেন্টে চলে যায়। সেখানে সে কখনো অদ্ভুত সব ফিসফিসানির শব্দ শুনতে থাকে, আবার কখনো মনে হয় কেউ তাকে নিজের ক্ষতি করার জন্য উস্কানি দিচ্ছে। এই পর্যায়ে সে নিজের হাতের কবজি কেটে ফেলারও চেষ্টা করে। ঠিক সেই সময় খাবারের প্লেট নিয়ে নিচে নামছিল অ্যালিস। এডগারের আওয়াজ শুনে সে দ্রুত সেখানে পৌঁছে যায় এবং সময় মতো তাকে থামিয়ে দেয়। এরপর অ্যালিস সেই ছুরিটি নিজের কাছে রেখে দেয়, কারণ সে ভাবছিল এডগার হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে। কিন্তু সে বুঝতেই পারেনি আসল সমস্যা এডগার নয়, তার শরীরের ভেতরে ইতিমধ্যে ক্যান্ডেরিয়ান ডিমনের প্রভাব ছড়িয়ে পড়েছে। কারণ এই ডিমনের নিজের কোনো শারীরিক দেহ নেই, সে কেবল একটি বিশুদ্ধ অশুভ শক্তি যে মানুষের শরীর দখল করে নিজের কাজ সম্পন্ন করে। সন্ধ্যা হয়ে এলে পুরো পরিবার একসঙ্গে ডিনার টেবিলে বসে, কিন্তু খাওয়া শুরু হওয়ার আগেই পরিবারের কুকুর ম্যাক্স অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে বারবার এডগারের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছিল। মনে হচ্ছিল সে বুঝে গেছে তার মালিকের শরীরের ভেতরে এখন অন্য কেউ বাস করছে। এদিকে জোসেফ উইলের খালি চেয়ারে বসতে গেলে এডগার প্রচণ্ড রেগে যায়। সে বলে ওটা তোমার ভাইয়ের জায়গা, সেখানে তুমি বসতে পারবে না। তার আচরণ প্রতি মুহূর্তেই আরও আক্রমণাত্মক হয়ে উঠছিল। পরিস্থিতি সামলানোর জন্য সুসান প্রসঙ্গ বদলে অ্যালিসকে বলে এখন থেকে উইলের রেস্টুরেন্ট ও ক্লাবের দায়িত্ব তাকেই নিতে হবে। কিন্তু অ্যালিস তা সরাসরি প্রত্যাখ্যান করে। সে জানায় সে আবার প্যারিসে ফিরে যেতে চায়। এ কথা শুনে সুজান খুব কষ্ট পায়, কারণ সে বুঝতে পারে অ্যালিস অনেক আগেই এই পরিবার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ঠিক তখনই এডগার হঠাৎ অভিযোগ করে বসে অ্যালিস নাকি উইলের বিয়ের আংটিটাও বিক্রি করে দিয়েছে। অ্যালিস এই অভিযোগ শুনে অবাক হয়ে যায়, কারণ সে এমন কিছুই করেনি। এডগার কোথাও না কোথাও উইলের মৃত্যুর জন্য অ্যালিসকেই দায়ী করছিল। এমনকি সে জোসেফকেও বলে সেদিন যদি সে তার ভাইকে আটকে দিত তাহলে হয়তো তার ভাই আজকে জীবিত থাকতো। কিন্তু হঠাৎ করেই জোসেফ বলে বসে সেই দিন রাতে উইল অ্যালিসের সঙ্গে ঝগড়া করেই গাড়ি নিয়ে বেরিয়েছিল। কথাটা শোনার সাথে সাথেই অ্যালিস প্রচণ্ড রেগে যায়। সে বলে তাহলে কি তুমি আমাকেই দোষ দিচ্ছ? আর এই কথা বলার পরক্ষণই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে শুরু করে। ঠিক তখনই এডগার নিজের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে। সে পাশেই থাকা একটা কাঁটা চামচ দিয়ে তাদের পোষা কুকুর ম্যাক্সের গলায় একাধিকবার স্ট্র্যাপ করে তাকে শেষ করে দেয়। এই দৃশ্য দেখে পরিবারের সকলেই পুরো হতভম্ব হয়ে যায়। জোসেফ তার বাবাকে আটকানোর চেষ্টা করতে গেলে এডগার পাশেই থাকা একটা ওয়াইনের বোতল তার মাথায় ভেঙে দেয়। তারপর সে নিচে পড়ে গিয়ে ছটফট করতে থাকে। বিষয়টা দেখে জোসেফ ও থিয়া এডগারকে গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে যেতে যেতেই
হঠাৎ করে এডগার পুরোপুরি ডেড আইতে পরিণত হয়ে যায় এবং আচমকাই থিয়ার উপরে হামলা চালায়। ধস্তাধস্তির কারণে এক পর্যায়ে তাদের গাড়ি রাস্তা থেকে বেরিয়ে একটি মাঠের মধ্যে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এডগার তখনও থিয়ার ওপর নির্মমভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছিল। এদিকে নিজের প্রেমিকাকে বাঁচাতে জোসেফ নিজের পিস্তল বের করে তার বাবার দিকে তাক করে, কিন্তু সে গুলি চালাতে পারে না। এতক্ষণে এডগার থিয়ার গলায় সিট বেল্ট দিয়ে ফাঁস লাগিয়ে দিয়েছিল, তাই নিজেকে বাঁচাতে থিয়া নিচে পড়ে থাকা একটি ফায়ার এক্সটিংগুইশার কোনোভাবে হাতে তুলে নিয়ে এডগারের উপরে হামলা করে দেয়। ফলে পুরো গাড়িটির মধ্যেই ফায়ার এক্সটিংগুইশারের গ্যাস ছড়িয়ে পড়ে। সুযোগ বুঝে জোসেফ গাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু থিয়া বার হবার আগেই এডগার আবারও তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং গাড়ির সিটের মধ্যে থাকা হেডরেস্টটাকে বার করে সেটা সজোরে থিয়ার মাথার ভেতরে ঢুকিয়ে দেয়। ফলে ঘটনাস্থলেই থিয়ার ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। এই সম্পূর্ণ দৃশ্যটা বাইরে থেকে জোসেফ দেখছিল, কিন্তু তার কিছুই করার ছিল না, তাই সে তাকে একাই ফেলে রেখে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জোসেফের মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আসল ভয়াবহতা তো এখনও শুরু হয়নি। অন্যদিকে লেক হাউসের মধ্যে অ্যালিস আর সুজান মিলে তাদের পোষা কুকুর ম্যাক্সকে কবর দিয়ে আসে। তারপর অ্যালিস ঠিক সেই জায়গাতেই পৌঁছে যায় যেখানে জেসব তার নানা জিনিসপত্র রেখে দিয়েছিল। হঠাৎ করে অ্যালিসের হাত লেগে সেখানে কিছু জিনিসপত্র পড়ে যায়। সেগুলোকে তোলার সময় অ্যালিস একটা ডায়েরিকে লক্ষ্য করে, যেটা আসলে বেঞ্জামিনের ডায়েরি ছিল। ডায়েরিটি খুলতেই সে সেখানে নেক্রোনমিকান এবং বেঞ্জামিনের লেখার নোটস দেখতে পায়। ডায়েরির পাতায় অক্টোবর 1983 এবং ডিসেম্বর 1983 সালের কিছু এন্ট্রি ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম ইভিল ডেড সিনেমাটির ঘটনাও 80 দশকেই শুরু হয়েছিল, আর বেঞ্জামিন তার ডায়েরিতে লিখেছিল যে সে অবশেষে বুক অফ ডেথের প্রকৃত সত্য জানতে পেরেছে। সার্কেল অফ ওয়াইজম্যান মিলে একটি বিশেষ কান্ডেরিয়ান ড্যাগার তৈরি করেছে। একমাত্র এই ড্যাগার দিয়ে ডেডাইদের স্থায়ীভাবে ধ্বংস করা সম্ভব। হয়তো তারা ডিমনিক জগতের জ্ঞান ব্যবহার করে এটি তৈরি করেছিল। আবার এমনও হতে পারে ড্যাগারটি আগে কোনো শক্তিশালী ডিমন বা ক্যান্ডেরিয়ান শক্তির কাছেই ছিল, যেখান থেকে তারা কোনোভাবে এটাকে নিয়ে এসেছিল। আর এই কারণে ডিমনরা এর পিছনে এত মরিয়া হয়ে পড়েছিল, কারণ একমাত্র এই ড্যাগার দিয়েই ডেডাইদের চিরতরে শেষ করে তাদের নিজের জগতে ফেরত পাঠানো সম্ভব। তবে এই ড্যাগারটিকে পরে লুকিয়ে ফেলা হয়েছিল, কারণ ডিমনরা সেটির খোঁজে ছিল। একটি বিশেষ সিল ব্যবহার করে এটিকে গোপন রাখা হয়, কারণ সেই সিল ছাড়া যদি কেউ এই ড্যাগারটিকে নিজের কাছে রাখে তাহলে ডিমনরা চিরকাল তার পিছনে থাকবে। এদিকে অ্যালিস না বুঝেই নেক্রোনমিকের কয়েকটি শব্দ পড়তে শুরু করে। সেই 4টি বিশেষ মন্ত্রের শব্দ। সে 3টি শব্দ উচ্চারণ করতেই পুরো বাড়ি জুড়ে অদ্ভুত বাতাস বইতে শুরু করে, অর্থাৎ ক্যান্ডেরিয়ান ডিমন সেখানে আহ্বান হয়ে যায়। চারিদিকের দরজা জানালা কাঁপতে থাকে। তবে শেষ শব্দটি সে উচ্চারণ করার আগেই বিষয়টাকে ফালতু মনে করে সে থেমে যায়। ঠিক তখনই মৃত ম্যাক্স আবারও জীবিত হয়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। যে এখন আর সাধারণ কুকুর ছিল না, সেও একটি ডেডাইতে পরিণত হয়েছিল। অ্যালিস কোনো রকমে নিজের প্রাণ বাঁচায়। সে একটি ছুরি দিয়ে ম্যাক্সের উপর আক্রমণ করে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে বাড়ির মধ্যে এসে ঢুকে পড়ে। এরপর আতঙ্কিত অ্যালিস সুজান আর পলির সামনে ফার্সি ভাষায় বলতে থাকে যে তাদের মৃত কুকুরটি আবারও জীবিত হয়ে তার উপরে আক্রমণ করেছে। কেউ তার কথা কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই জোসেফ দৌড়তে দৌড়তে বাড়ির ভিতরে আসে। হাঁপাতে হাঁপাতে সে সবাইকে জানায় যে এডগার থিয়াকে হত্যা করেছে, কিন্তু সে কথাটা শেষ করার আগেই বাইরে কারোর হাঁটার শব্দ শোনা যায়। সবাই ভাবে হয়তো থিয়া কোনোভাবে বেঁচে গেছে। অনেক কষ্টে দরজা খোলা হলে দেখা যায় সামনে সত্যিই থিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর সেই আগের থিয়া নয় যে জোসেফকে ভালোবাসতো। তার পুরো শরীর রক্তে ভেজা, মুখের ভেতরে এখনও গাড়ির হেডরেস্টের লোহার রড গেঁথে রয়েছে। আঙুলগুলো ভয়ঙ্করভাবে কেটে গেছে, যেগুলো গাড়ির ভেতরে ধস্তাধস্তির সময় এডগারের দ্বারা ক্ষতবিক্ষত হয়েছিল। তখনই তার মুখে ফুটে উঠেছিল এক শয়তানি হাসি। পর মুহূর্তেই সে বাড়ির ভিতরে প্রবেশ করে সুজনের সাজানো মোমবাতির সেট থেকে গলিত মোমবাতি পান করে ব্যঙ্গাত্মকভাবে বলে, তোমাদের সুখী পরিবারের জন্য চেয়ার্স। তারপর কোনো সতর্কতা ছাড়াই সে সুজনের উপরে ঝাঁপিয়ে পড়ে। জোসেফ আর অ্যালিস মিলে থিয়াকে কোনোভাবে টেনে নিয়ে এসে বেসমেন্টের ভেতরে ঠেলে ফেলে দিয়ে
বাইরে থেকে দরজাটি তালাবন্ধ করে দেয়। সবাই ভাবে আপাতত বিপদ কেটে গেছে, তাই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই বাইরে তুষারপাত শুরু হয়ে যায়, আর সেই মুহূর্তে এডগার আবারও ফিরে আসে। তার সঙ্গে ম্যাক্সও ছিল, কারণ ডেড আইদের শেষ করা এতটা সহজ নয়। এডগার এবার নিজের হাতে থাকা বন্দুকটি সবার সামনে নিজের মাথায় রেখে 3বার গুলি চালায়, কিন্তু তার কিছুই হয় না, কারণ ডেড আইদের উপর সরাসরি গুলির কোনো প্রভাব পড়ে না। এদিকে বেসমেন্টে আটকে থাকা থিয়া নিজের দখলকৃত শরীরের অস্বাভাবিক তাপ দিয়ে ফার্নেসকে এতটাই উত্তপ্ত করে তোলে যে পুরো বাড়ির তাপমাত্রা দ্রুত বেড়ে যেতে থাকে, এমনকি দেওয়াল পর্যন্ত গরম হয়ে যায়। এখন বাড়ির ভেতরে কেবল 4জন মানুষই বেঁচে ছিল: অ্যালিস, জোসেফ, সুজান এবং হুইল চেয়ারে বসে থাকা পলি। তারা সবাই মিলে বাড়ির বিভিন্ন আসবাবপত্র টেনে এনে ব্যারিকেড তৈরি করে। তাদের ধারণা ছিল যদি বেসমেন্টের দরজা বন্ধ রাখা হয় তাহলে হয়তো সকাল পর্যন্ত বেঁচে থাকা সম্ভব। কিন্তু ডেডাইরা শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও আক্রমণ করে। তাই সে বেসমেন্টের দরজার কাছে এসে সেখানে একটা ছিদ্র করে দিয়ে তার মধ্যে থেকে করুণ গলায় পলিকে বলে দরজাটা খুলে দিতে। কিন্তু পলির স্মৃতিশক্তি আগে থেকে যেহেতু দুর্বল ছিল, সে বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, তুমি সেই চোর মেয়েটা, তাই না? এখন কি আমার টাকা ফেরত দিতে এসেছো? এই কথা শুনেই থিয়ার ভেতরে থাকা ডিমন বুঝে যায় বৃদ্ধার মানসিক অবস্থা স্বাভাবিক নয়। তাই সে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। আসলে পলির বিশ্বাস ছিল থিয়া নাকি বাড়ি থেকে টাকা চুরি করত। অবশেষে পলি নিজের হাতেই বেসমেন্টের তালা খুলে দেয়, আর ঠিক এখান থেকেই প্রাইস পরিবারের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়। বেসমেন্টের দরজা খোলার সঙ্গে সঙ্গেই সে পলিকে ধাক্কা মেরে সেখান থেকে বেরিয়ে যায়। পলির চিৎকার শুনে বাড়ির সবাই দ্রুত তার দিকে ছুটে আসে, কিন্তু ততক্ষণে থিয়া পুরো বাড়িতে পেট্রোল ছড়াতে শুরু করেছিল। অ্যালিস আর জোসেফ দূর থেকে ভয়ে সব কিছু দেখছিল। অ্যালিস জোসেফকে ভেতরে যেতে বললে সে একটি ল্যাম্প হাতে নিয়ে থিয়ার উপরে আঘাত করার জন্য এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই থিয়া হঠাৎ করে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। জোসেফ যখন চারপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিল থিয়া কোথায় গেল, তখনই সে খেয়াল করে অ্যালিসের মুখের ওপর ছাদ থেকে রক্ত টপটপ করে পড়ছে। পর মুহূর্তেই থিয়া কোনো হিংস্র জন্তুর মতো ছাদ থেকে সোজা নিচে ঝাঁপিয়ে পড়ে অ্যালিসকে চেপে ধরে। সে ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, এই বাড়ির সব পুরুষ তোমার হবে না। হয়তো ডিমনটি মানুষের মনের কথা পড়তে পারত, কিংবা এটি সেই ক্লাবের ঘটনার ইঙ্গিত ছিল। যাই হোক, থিয়া এক ঝটকায় অ্যালিসকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে সুজান আর জোসেফের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই জোসেফ একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। থিয়া কাউকে এলোমেলোভাবে হত্যা করছে না, সে বরাবর শুধু জোসেফের পেছনে ছুটছে, যেন তার কাছ থেকে বিশেষ কোনো জিনিস চাইছে। না হলে সে অনেক আগেই জোসেফকে মেরে ফেলতে পারত। আর সেই বিশেষ জিনিসটি আর কিছুই নয়, ক্যান্ডেরিয়ান ড্যাগার। অর্থাৎ ডেডাই আর ডিমন আগে থেকেই জানতো যে এই পরিবারের কাছেই সেই শক্তিশালী অস্ত্রটি রয়েছে। আর এই কারণেই শুরুতে পোজেস জেসিকা উইলকে বলেছিল, আমাদের তোমার বাড়িতে নিয়ে চলো। লড়াইয়ের মাঝখানে থিয়া জোসেফকে জোরে ধাক্কা দেয়। সে সোজা গিয়ে রান্নাঘরের ডিশওয়াশারের উপরে পড়ে, যেখানে সুজান ছুরি কাঁটা চামচ ধুয়ে রেখে ডিশওয়াশারের দরজা খোলা রেখে দিয়েছিল। ফলে ধারালো ছুরি আর কাঁটা চামচ জোসেফের কোমরের ভিতরে ঢুকে যায়। থিয়া তার বুকের উপরে চেপে বসে সেগুলো আরও ভেতরে ঠেলে দিতে থাকে। তারপর বিকৃত হাসি হেসে বলে, আমি তোমার প্রথম প্রেমিকা ছিলাম, আর শেষ প্রেমিকাও আমিই থাকব। ব্যথায় ছটপট করলেও জোসেফ ড্যাগারের অবস্থান কিছুতেই জানায় না। শেষ পর্যন্ত সমস্ত শক্তি একত্রিত করে সে একটি ওয়াইন ওপেনার তুলে থিয়ার গলায় গেঁথে দেয়। কিন্তু এতে থিয়ার কোনো কষ্টই হয় না, বরং সে ওয়াইন ওপেনার দিয়ে নিজের গলায় আরও গভীরভাবে কেটে ফেলতে শুরু করে। ঠিক তখনই সে হঠাৎ জোসেফের ঠোঁটে এক অদ্ভুত ভয়ঙ্কর কিস দিয়ে দ্রুত পলির দিকে দৌড়ে যায়। যেতে যেতে সে বলে, একটু অপেক্ষা করো জান, আমি এখনই আসছি। আসলে পলি তখন বলেছিল, তুমি যাই খুঁজছো সেটা আমার কাছেই আছে। থিয়া কাছে যেতেই পলি বলে, তোমার তো টাকা চাই তাই না? যাও আমার বালিশের নিচ থেকে নিয়ে নাও, কিন্তু আমার নাতির কোনো ক্ষতি করো না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পলি ডিমনের চোখের দিকে তাকিয়ে এই কথাগুলো বলছিল। থিয়া বিরক্ত হয়ে বলে, বুড়ি, তোর আর তোর ছোট মাথার সমস্যা হলো তুই কিছুই মনে রাখতে পারিস না।
এরপর সে পলির মুখ থেকে তার নকল দাঁত খুলে নিয়ে তাতে নিজের লালা মাখিয়ে আবার দাঁতটি তার মুখে পরিয়ে দেয়। তারপর বলে, এবার তো সব মনে পড়বে, তোর স্বামী ক্যান্ডেরিয়ান ড্যাগার কোথায় লুকিয়ে রেখেছে, সব তুই জানিস। আমরা তখন স্পষ্ট দেখতে পাই পলির চোখে তখন আতঙ্ক ছেয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে থিয়ার নজর পড়ে পলির কৃত্রিম পায়ের দিকে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তোর পা কোথায়? আর ঠিক তখনই অ্যালিস পেছন থেকে সেই কৃত্রিম পা দিয়েই থিয়ার মাথায় সজোরে আঘাত করে। প্রচণ্ড আঘাতে থিয়া সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে পড়ে। আর এই সুযোগটাকে কাজে লাগায় জোসেফ। সে সাথে সাথে থিয়ার মাথায় একাধিকবার আঘাত করে তার পুরো মাথাটাকেই থেতলে দেয়। অবশেষে প্রথমবারের মতো মনে হচ্ছিল ডেডাই থিয়াকে সত্যি শেষ করা গেছে। তার মাথা পুরোপুরি থেতলে গিয়েছিল। এটাই ছিল জোসেফের জীবনের প্রথমবার যখন সে কাউকে এভাবে হত্যা করতে বাধ্য হলো। এই দৃশ্য দেখে অ্যালিসও ভেতর থেকে পুরো কেঁপে ওঠে, কিন্তু কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পায় না, কারণ বাইরে এতক্ষণ ঘোরাঘুরি করা ডেডাই এডগার এবার বাড়ির দিকে এগিয়ে আসতে শুরু করে। ঠিক সেই সময় আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। পলি আর স্বাভাবিক ছিল না। থিয়া তার নকল দাঁতের মধ্যে নিজের লালা লাগিয়ে আগেই তাকে সংক্রমণিত করে ফেলেছিল। এদিকে ঘরের ভেতরে সুসান পলিকে বিছানায় শুইয়ে দিচ্ছিল। হঠাৎ পলি শান্ত গলায় বলে, বিছানার নিচে এবার দেখো তো। সুসান নিচু হয়ে বিছানার নিচে তাকায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। সে যখন আবার উঠে দাঁড়িয়ে ফিরে যেতে উদ্যোগ হয়, ঠিক তখনই পলি বিছানা থেকে উঠে দাঁড়ায়। যে বৃদ্ধা ঠিকমতো হাঁটতেও পারত না, সে ধীরে ধীরে মাটির উপরে ভেসে উঠতে শুরু করে। তার কণ্ঠস্বর পুরোপুরি বদলে গিয়েছিল। সে মিষ্টি স্বরে ডেকে বলে, সুজান, মা, এদিকে এসো। এটা ছিল প্রথমবার যখন সে সুজানকে এত স্নেহ ভরে ডাকলো। এই ডাক শুনে সুজানের মন গলে যায়। পলি আবার বলে, এসো আমার মেয়ে, আমরা আবার সবাই একসঙ্গে একটা পরিবার হব। তারপর সে আরও বলে, উইল এখন শুধু পথেই আছে, সেও চলে আসছে। এই কথা শুনে সুজানের চোখে জল চলে আসে। ঠিক তখনই জানালার বাইরে এসে দাঁড়ায় এডগার। সুজান কোনো দ্বিধা না করে জানালাটি খুলে দেয়। এরপর দুজন একে অপরকে কিস করতে শুরু করে। দৃশ্যটি ছিল অত্যন্ত জঘন্য এবং অস্বস্তিকর। আমরা বুঝতে পারি সুজানও ধীরে ধীরে পজেস হয়ে যাচ্ছে। সে এডগারকে বলে, তুমি অনেক দিন পর আমাকে এভাবে কিস করলে, অর্থাৎ তাদের দাম্পত্য সম্পর্ক অনেক দিন ধরেই ভালো ছিল না। এরপর এডগার ঘরের ভেতরে ঢুকেই আবার আক্রমণ শুরু করে। সে জোসেফকে ধরে প্রচণ্ড জোরে দেয়ালে ছুঁড়ে মারে। ফলে জোসেফের আগের আঘাত আরও গুরুতর হয়ে যায়। ভয়ে অ্যালিস সিঁড়ির নিচে থাকা ছোট্ট একটি ফাঁকা জায়গায় লুকিয়ে পড়ে। অন্যদিকে সুজান বারবার এডগারকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা জানতাম তাকে থামানো অসম্ভব। এডগার জোসেফকে নির্মমভাবে মারতে মারতে বারবার শুধু একটাই কথা জিজ্ঞাসা করছিল, ড্যাগারটি কোথায়? ঠিক তখনই অ্যালিসের মনে পড়ে যায় বেঞ্জামিনের ডায়েরিতে অ্যাটিকের কথা লেখা ছিল। এদিকে এডগার জোসেফকে মারতে মারতেই অ্যালিসের লুকিয়ে থাকা জায়গাটাও ভেঙে ফেলে। জোসেফ চিৎকার করে অ্যালিসকে বলে, ড্যাগারটা খুঁজে বার করো, ওদের হাতে যেন কোনোভাবেই সেটা না পড়ে। কিন্তু অ্যাটিকে পৌঁছানোর আগে অ্যালিসকে তার শাশুড়ি সুজান এবং পলি দুজনেরই মুখোমুখি হতে হয়। নিজেকে বাঁচানোর জন্য সে ঠিক অ্যাশ উইলিয়ামের মতোই একটি পুরনো রোটার শ চালু করে। এটি ছিল মূলত ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজির প্রতি একটি দারুণ শ্রদ্ধাঞ্জলি। অ্যালিস যখন অ্যাটিকে পৌঁছে যায়, ঠিক তখনই পেছন থেকে পলি তার উপরে হামলা করে। সে একটি কলম সোজা অ্যালিসের কানের ভেতরে ঢুকিয়ে দেয়। এই কলমটি একসময় জোসেফকে তার ভাই উইল উপহার দিয়েছিল। প্রচণ্ড ব্যথায় অ্যালিস চিৎকার করে ওঠে। তার কানের পর্দা প্রায় ছিঁড়ে গিয়েছিল। সে তখন এমন এক সুইচের খুব কাছেই ছিল, যেটি চাপার জন্য পজেস পলি সুজানকে প্ররোচিত করছিল। সেই মুহূর্ত পর্যন্ত সুজান পুরোপুরি পজেস হয়নি, কিন্তু পরিবারের প্রতি তার দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে সেই সুইচ চাপতে বাধ্য করার চেষ্টা চলছিল। তবুও অ্যালিস হার মানে না। সে ভাঙা কাঁচের একটি টুকরো তুলে পলির চোখে গেঁথে দেয়। এরপর সিঁড়ি ওঠা নামার যান্ত্রিক ব্যবস্থার সঙ্গে পলির হুইল চেয়ারটা আটকে দিয়ে তাকে নিচে নামিয়ে দেয়। এই ভয়ঙ্কর লড়াইয়ের পর অ্যালিস নিজের কানে ভেঙে যাওয়া কলমের অর্ধেক অংশ বের করে আনে, তবে বাকি অর্ধেক এখনও তার কানের ভেতরেই আটকে ছিল এবং সেখান থেকে রক্ত ঝরছিল।
এদিকে এডগার জোসেফকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। এই দৃশ্য দেখে সুজান আতঙ্কিত হয়ে পড়ে। তার ভয় দেখে এডগার এবার তাদের দুজনের দিকেই এগিয়ে আসে। নিজেদের বাঁচাতে অ্যালিস সুজানকে সঙ্গে নিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাথরুমের ভেতরে সুজান ধীরে ধীরে পুরোপুরি পজেস হতে শুরু করে। সে অ্যালিসের সম্পর্কে একের পর এক উল্টোপাল্টা কথা বলতে থাকে। অ্যালিস তখনই বহুদিনের চাপা কষ্ট আর লুকিয়ে রাখার সত্য প্রকাশ করে। সে কাঁদতে কাঁদতে বলে, উইল আমাকে মারধর করত, কিন্তু আপনি কখনোই আমার কথা বিশ্বাস করেননি। সুজান কয়েক মুহূর্ত নীরব থাকে, তারপর ধীরে ধীরে বলে, হ্যাঁ আমি সবই জানতাম। এই একটি বাক্য শুনে অ্যালিসের হৃদয় যেন পুরো ভেঙে চুরমার হয়ে যায়। এরপর সুজান আরও নির্মমভাবে বলে, আমি কোনোদিনও তোমাকে ভালোবাসিনি। ঠিক সেই মুহূর্তেই তার উপর ডিমনের দখল সম্পূর্ণ হয়ে যায়। সে ভয়ঙ্কর কণ্ঠে বলে, তুমি কোনোদিনও উইলের কাছ থেকে মুক্তি পাবে না। সে খুব শীঘ্রই ফিরে আসবে আর তোমাকে ভয়ঙ্কর মৃত্যু দেবে। এরপর সে নিজের বাঁধন ছিঁড়ে অ্যালিসের উপর ঝাঁপিয়ে পড়ে। বাথরুমের ভেতরে দুজনের মধ্যে শুরু হয় এক প্রচণ্ড লড়াই, কিন্তু কোনোভাবে অ্যালিস নিজেকে বাঁচিয়ে বাথরুমের ছাদ কেটে উপরের অ্যাটিকে উঠে যেতে সক্ষম হয়। অ্যাটিকে উঠেই অ্যালিস সেই ড্যাগারটি খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর সে একটা ব্যাগের মধ্যে অসংখ্য ড্যাগার পেয়ে যায়। এই ড্যাগারগুলোর মধ্যে কোনটি আসল ক্যান্ডেরিয়ান ড্যাগার ছিল তা বুঝে উঠতে পারছিল না সে। ঠিক তখনই পেছন থেকে জোসেফের কণ্ঠস্বর ভেসে আসে, কিন্তু সেটা আসল জোসেফ ছিল না, ওটা ছিল ডেড আই জোসেফ। সে অ্যালিসকে বিদ্রূপ করতে থাকে। অ্যালিস একের পর এক ড্যাগার তুলে তার শরীরে আঘাত করতে থাকে, কিন্তু কোনো ড্যাগারই কাজ করছিল না। অবশেষে সে বেঞ্জামিনের আসল ক্যান্ডেরিয়ান ড্যাগার খুঁজে পায়, আর সেই ড্যাগারটি জোসেফের শরীরে ঢুকতেই প্রথমবারের মতো সেটি কার্যকর হয়, অর্থাৎ তার উপর থাকা পজেশন ভেঙে যায় এবং তার আত্মা চিরতরে মুক্তি পায়। এদিকে সুজান আর এডগারের হাত থেকে বাঁচতে অ্যালিস বাড়ির ছাদে উঠে যায়। পেছন পেছন সুজান আর এডগারও তাকে ধাওয়া করতে থাকে। দৌড়ানোর সময় অসাবধানতাবশত ক্যান্ডেরিয়ান ড্যাগারটি অ্যালিসের হাত থেকে নিচে পড়ে যায়। নিরুপায় হয়ে সে একটি চিমনির ভেতরে ঢুকে পড়ে। সবার আগে সে রোটার শ ব্যবহার করে সুজানের মাথা দেহ থেকে আলাদা করে দেয়, কারণ সুজান চিমনির ভেতর দিয়ে তাকে অনুসরণ করছিল। এরপর একই অস্ত্র দিয়ে এডগারকেও নির্মমভাবে কেটে ফেলে। তারপর একটি লাইটার জ্বালিয়ে পুরো লেক হাউসে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগানোর সময় অ্যালিস চিৎকার করে বলে, জাহান্নামে যাক তোমার এই পরিবার। ধীরে ধীরে আগুন পুরো বাড়িটিকে গ্রাস করে ফেলে, তবে পলির কি হয়েছিল সেটা তখন দেখানো হয় না। এদিকে অ্যালিস নিচে পড়ে থাকা ক্যান্ডেরিয়ান ড্যাগারটি আবার নিজের হাতে তুলে নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ডেড আই ম্যাক্স অর্থাৎ সেই কুকুরটি আরও একবার তার উপরে হামলা করে। তবে এবার অ্যালিস কোনো সুযোগ না দিয়েই সোজা ড্যাগারটি ম্যাক্সের শরীরে বিঁধিয়ে দেয়। এর ফলে ম্যাক্স চিরতরে ধ্বংস হয়ে যায়। সব কিছু শেষ হয়ে গেছে বলেই মনে হচ্ছিল, কিন্তু ঠিক তখনই জ্বলতে থাকা বাড়ির সামনে একটি রহস্যময় ছায়ামূর্তি দেখা যায়। সে ছিল উইল। তার পুরো শরীর আগুনে পুড়ে বিকৃত হয়ে গিয়েছিল। মুখ এতটাই ঝলসে গিয়েছিল যে তাকে চেনা কঠিন ছিল। তবুও ক্যান্ডেরিয়ান ডিমন এখনও তার শরীরের ভেতরে জীবিত ছিল। তার চেহারা অনেকটা মামি সিনেমার ইমোটেপের মতো লাগছিল, বিশেষ করে মানুষের আত্মা কেড়ে নেওয়ার আগে যে রূপে সে দেখা দিত। এরপর দেখা যায় উইল তাদের বিয়ের অনুষ্ঠানের জায়গাটি আগুনে পুড়িয়ে দিয়েছে। সে অ্যালিসকে তাড়া করতে করতে শেষ পর্যন্ত সেই নির্মাণস্থলে পৌঁছে যায়। অ্যালিস প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে থাকে। দীর্ঘক্ষণ লড়াই করার কারণে সে তখন ভীষণ ক্লান্ত। একসময় লুকিয়ে থেকে সে একটি ওয়াকি টকি ব্যবহার করে পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু ওয়াকি টকির ভিতর থেকে হঠাৎ করে তাদের বিয়ের সময়কালের প্রিয় গানটি বাজতে শুরু করে। ঠিক তখনই সে বুঝতে পারে উইল তার একেবারে পেছনে দাঁড়িয়ে আছে। তবে এটি কোনো সাধারণ ডেডাই ছিল না, সম্ভবত এটি প্রকৃত ক্যান্ডেরিয়ান ডিমন, কারণ সে অস্বাভাবিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মিলিয়ে যাচ্ছিল এবং এমন সব শক্তি ব্যবহার করছিল যা অন্য ডেডাইদের মধ্যে দেখা যায়নি। লড়াই চলাকালীন অ্যালিস একটি গভীর গর্তে পড়ে যায়, যেখানে নির্মাণ কাজের জন্য তার ঢালা হচ্ছিল। পড়ার সময় একটি লোহার রড তার পা ভেদ করে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। প্রচণ্ড যন্ত্রণায় অ্যালিস চিৎকার করে ওঠে। উইল বিকৃত হাসি হেসে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আর তোমাকে বাঁচতেও দেব না।
এরপর সে নির্মাণ স্তরের বিশাল যন্ত্রটি চালু করে দেয়। ধীরে ধীরে তার ভর্তি বড় গর্তটি খুলে যেতে থাকে এবং গরম গলিত তার সেই গর্তে জমা হতে শুরু করে, ঠিক সেখানে যেখানে অ্যালিস আটকে ছিল। অসহ্য যন্ত্রণা সহ্য করেও অ্যালিস নিজের সমস্ত শক্তি দিয়ে লোহার রড থেকে পা টেনে বার করে আনে। ব্যথায় কাতর হলেও সে হাল ছাড়ে না। উইল যখন তাকে ধরতে এগিয়ে আসে তখন অ্যালিস ইচ্ছে করে ক্যান্ডেরিয়ান ড্যাগারটি গলিত তারের ভেতরে ছুঁড়ে ফেলে দেয়। লোভে পড়ে উইল সঙ্গে সঙ্গে ড্যাগারটির দিকে এগিয়ে যায়, আর এটাই ছিল অ্যালিসের আসল পরিকল্পনা। সে সঙ্গে সঙ্গে একটি জ্যাক হ্যামার চালু করে, যে যন্ত্র দিয়ে রাস্তা ভাঙা হয়। এরপর সে সেটা দিয়ে উইলের ওপরে আক্রমণ করে। প্রচণ্ড আঘাতে উইল ভারসাম্য হারিয়ে সোজা গলিত তারের মধ্যে পড়ে যায়। মনে হচ্ছিল এবার সব সত্যিই শেষ হয়েছে, কিন্তু অ্যালিস যখন গর্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল ঠিক তখনই উইল আবারও তার পা শক্ত করে ধরে ফেলে, অর্থাৎ এত সহজে তার শেষ হওয়া নয়। সেই মুহূর্তে অ্যালিসের সামনে এক ঝলকের জন্য আসল উইলকে দেখা যায়। সে শান্ত কণ্ঠে বলে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সেটিও ছিল ক্যান্ডেরিয়ান ডিমনের শেষ চাল। সে চেয়েছিল অ্যালিস যেন আবেগে ভেসে তাকে বাঁচায়, আর সেই সুযোগে সে তাকেও শেষ করে দিতে পারে। কিন্তু এবার অ্যালিস তার ফাঁদে পা দেয় না। সে আসল ক্যান্ডেরিয়ান ড্যাগারটি তুলে নিয়ে উইলের শরীরে গেঁথে দেয়, কারণ আগে যেটিকে আসল মনে করা হচ্ছিল সেটি ছিল নকল। এরপর অ্যালিস নিজের হাতে উইলের মাথা থেতলে দেয়। এটি শুধু একটি হত্যার দৃশ্য ছিল না, বরং প্রকৃতভাবে সে নিজের নির্যাতনময় অতীতকেও চূর্ণ করে দিচ্ছিল। ধীরে ধীরে উইল গলিত তারের ভেতরে ডুবে চিরতরে অদৃশ্য হয়ে যায়। অ্যালিস ক্যান্ডেরিয়ান ড্যাগারটি আবার নিজের কাছে রেখে দেয়, কিন্তু সে জানতো না এই ড্যাগারটি নিজের কাছে রাখা অর্থ হলো ডিমনরা আবারও একদিন তার পিছনে ফিরে আসবে। এরপর সকালে আলো ফুটতে পুলিশ ও প্যারামেডিকদের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। সম্ভবত অ্যালিসের করা 911 কলের কারণে তারা এখানে এসেছিল। আবার এমনও হতে পারে জ্বলতে থাকা বাড়ি দেখে আশপাশে কেউ পুলিশকে খবর দিয়েছিল। তখন অ্যালিসের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তাকে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একজন পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, এসব কে করেছে? অ্যালিস শান্ত গলায় শুধু একটাই উত্তর দেয়, আমার প্রাক্তন স্বামী। এরপর সে অফিসারের কাছ থেকে একটি সিগারেট নিয়ে আগুন ধরায়। এটি শুধু একটি ধূমপানের দৃশ্য ছিল না, বরং এটি প্রতীক ছিল অ্যালিস অবশেষে তার নির্যাতনময় অতীত থেকে মুক্তি পেয়েছে। কিন্তু অশুভ শক্তি কখনোই পুরোপুরি শেষ হয় না। এরপর শুরু হয় মিড ক্রেডিট সিন। দেখা যায় পলি কোনোভাবে জ্বলন্ত বাড়ি থেকে বেঁচে বেরিয়ে এসেছে। সে রাস্তার উপর হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছিল এবং এখনও অ্যালিস ও থিয়াকে গালাগাল করছিল। ঠিক তখনই একটি তরুণী নিজের গাড়ি থামিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু পলি তার পায়ে হালকা একটি আঁচড় কেটে দেয় এবং বলে, তোমার পা দুটো আমাকে দিয়ে দাও, আমারটা তো নষ্ট হয়ে গেছে। এই সামান্য আঁচড়ই যথেষ্ট ছিল। ক্যান্ডেরিয়ান ডিমন সঙ্গে সঙ্গে একটি নতুন হোস্ট পেয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পোস্ট ক্রেডিট সিনে আরও ভয়ঙ্কর একটি দৃশ্য দেখা যায়। আমরা আবার সেই শ্মশান ঘরের ম্যানেজার এবং তার ছোট মেয়েকে দেখতে পাই। ম্যানেজারের মেয়ে সেখানে রাখা একটি আনক্লেম অস্থি কলস দেখে কৌতূহলী হয়ে ওঠে। এখানে এমন সব মানুষের অস্থি রাখা হতো যাদের দাবি করার জন্য কেউই কখনো আসেনি। মেয়েটি লক্ষ্য করে এই কলসটির ওপর একটি নাম লেখা আছে, এলি ওয়েক্সলার। আর আমরা সবাই জানি ইভিল ডেড রাইজের প্রধান ভিলেন ছিল এই এলি। মেয়েটি যখন একটি আয়নার সামনে যায় তখন আয়নার ভেতরে স্বাভাবিক রূপে দাঁড়িয়ে থাকা ডেড আই এলিকে দেখতে পাওয়া যায়। সে কৌতূহলবশত আয়নায় হাত ছোঁয়াতেই আয়নাটি যেন দুই জগতের মধ্যে একটি সেতুতে পরিণত হয়, আর পর মুহূর্তেই এলির অশুভ আত্মা আবারও বাস্তব পৃথিবীতে ফিরে আসে। অর্থাৎ এই সিনেমার ডিমন ও ডেডাইয়ের ক্ষমতা আগের ইভিল ডেড সিনেমাগুলোর তুলনায় আরও বিস্তৃত, অথবা বলা যায় এবার তাদের শক্তির নতুন দিকগুলো দেখানো হয়েছে। আমরা জানি ইভিল ডেড রাইজে এলি শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু এই ক্যান্ডেরিয়ান ডিমন ও ডেডাইরা সম্পূর্ণ ভিন্ন। পর মুহূর্তে এলি তার আসল শয়তানি রূপ ধারণ করে ছোট্ট মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে এক আঘাতেই তার মাথা দেহ থেকে আলাদা করে দেয়। দৃশ্যটি ছিল অত্যন্ত মর্মান্তিক। এর অর্থ ক্যান্ডেরিয়ান ডিমন ও ডেডাইরা এখন মিরর ওয়ার্ল্ড থেকেও ফিরে আসতে পারে, কারণ এলির অস্থি তখনও ধ্বংস করা হয়নি।
অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের অস্তিত্বের সব চিহ্ন সম্পূর্ণ মুছে না ফেলা হয় অথবা যথাযথভাবে সমাহিত না করা হয় ততক্ষণ তারা কোনো না কোনোভাবে ফিরে আসতেই পারে। আবার এমনও হতে পারে এলি ছিল প্রথম ব্যক্তি যাকে সরাসরি ক্যান্ডেরিয়ান ডিমন অধিকার করেছিল, তাই সে অন্যদের তুলনায় ভিন্নভাবে টিকে থাকতে পেরেছে। অর্থাৎ অ্যালিস এখন পৃথিবীর যে কোনো প্রান্তেই পালিয়ে থাকুক না কেন তার কখনোই শান্তি মিলবে না। যতক্ষণ না ডিমনটা সেই ক্যান্ডেরিয়ান ড্যাগারটি নিজের হাতে ফিরে পায় ততক্ষণ পর্যন্ত তারা তার পিছু নেবে। আর এই শ্বাসরুদ্ধকর সমাপ্তির মধ্যে দিয়েই শেষ হয় ইভিল ডেড বার্ন মুভির সম্পূর্ণ গল্প। তো বন্ধুরা, এই ছিল ইভিল ডেড বার্ন সিনেমার সম্পূর্ণ গল্প। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, সব কিছু শেষ হওয়ার পরেও কি সত্যি অশুভ শক্তির সমাপ্তি হয়েছে, নাকি ক্যান্ডেরিয়ান ডিমন আবারও নতুন করে শিকারের অপেক্ষায় আছে? আপনাদের কি মনে হয় অ্যালিস কি শেষ পর্যন্ত শক্তি মুক্তি পেল, নাকি তার দুঃখ এখনও শেষ হয়নি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছেই নোটিফিকেশন পৌঁছায়। আমি খুব শীঘ্রই এমন ভয়ঙ্কর ও রহস্যময় হরর মুভির বিস্তারিত এক্সপ্লেন নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।